2011 আমরা ছবি আঁকার নিয়ম কি কি সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এখন সেইটার পরবর্তী অংশটা আমরা আলোচনা করবো, সেটা আপনাদের দিয়ে দিয়েছি পিডিএফটা কি পেয়েছেন? আপনারা পিডিএফটা সবাই পেয়েছেন? একটু সবাই কথা বলবেন। পিডিএফটা বুঝতে কি কোনো সমস্যা হয়েছে? না ম্যাম, নোটটা সব দিয়ে বুঝতে? দিয়েছি পিডিএফ। জি, নোটটাতে যদি কোনো কোশ্চেন থাকে এখন আমাকে সেই কোশ্চেন করতে পারেন। আর আমরা আজকে ওই সাবজেক্টেরই ছবি আঁকার নিয়ম তো আমরা জেনেছি। এখন আমরা ছবি আঁকাতে কি কি মাধ্যম এবং কি কি উপকরণ ব্যবহার করব সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি। আবেদন হয়ে গেলে পরে তারপরে একটা কোড ইনক্লুডিং করে দিবেন, কোড ইনক্লুডিং এর ঝামেলা করছে সবাই। এটা কি দেখা যাচ্ছে? একটু কথা বলবেন। দেখা যাচ্ছে কি? স্ক্রিনটাকে দেখা যাচ্ছে যেটা শেয়ার করেছি? জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, আজকে এখান থেকে হচ্ছে আমাদের রঙের ব্যবহারটা জানবো। ছবি আঁকার প্রাথমিক রংগুলো কি কি হয় আমি গত ক্লাসে দেখিয়েছিলাম। প্রাথমিক রং নিয়ে একটু আলোচনা করেছিলাম, কিন্তু এখন প্রশ্ন আকারে কিভাবে আসবে, ছোট প্রশ্নগুলো কিভাবে আসবে এবং বড় প্রশ্নগুলো কিভাবে আসবে, এখানে একটা এই নোটটা পড়ার পরে আপনারা ধারণা পেয়ে যাবেন। এরকম ছোট প্রশ্নের মধ্যে যেরকম আহ রং কত প্রকার, আপনারা কি বলতে পারবেন? রং কত প্রকার আমি গত ক্লাসেও বলেছিলাম। আজকে রং নিয়ে একটু আলোচনা হবে বেশি। রং কত প্রকার, কি কি, এবং বিভিন্ন যে মাধ্যম আমরা কোনো ছবি আঁকাতে যে যে জিনিসপত্রগুলো ব্যবহার করি সেগুলোই হচ্ছে উপকরণ। এবং কোন ছবিটা কি দিয়ে আঁকবো, পেন্সিল স্কেচ করব, জল রং দিয়ে আঁকবো, নাকি আমরা অয়েল প্যাস্টেল দিয়ে করব, সেইটা সেই যে জিনিসগুলো, এটা হচ্ছে মাধ্যম। যে এই ছবিটা কোন মাধ্যমে এঁকেছি, এটা জল রঙে অথবা এটা অয়েল প্যাস্টেলে। হ্যাঁ, এইটা হচ্ছে মাধ্যম বলা হয়। এছাড়া পেপার কেটে পেপার গুলোকে পেস্ট করে বিভিন্ন রকমের ছবি তৈরি করা যায়। একটা কাগজের উপরে অথবা ক্যানভাসের উপরে বিভিন্ন রকমের কাগজ, কালার কাগজ অথবা কাপড় এরকম পেস্ট করে, আঠা দিয়ে পেস্ট করে যখন লাগিয়ে যে ছবিটা তৈরি করা হয় অথবা পেপার দিয়েও, সেই ছবিটাকে বলা হয় হচ্ছে কোলাজ। আপনাদের এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, আপনারা একটা ছোট মানে নোট করে রাখেন, কোলাজ কাকে বলে। কোলাজ যদি আসে, কোলাজ হচ্ছে এটা একটা মাধ্যম। এটাকে কি কাগজ কেটে বা ছিঁড়ে আঠা দিয়ে পেস্ট করে যেটা লাগানো হয় তাকে হচ্ছে কোলাজ বলা হয়। এইভাবে ছোট ছোট প্রশ্নগুলো যখন দিব, নোটের মধ্যে কিন্তু প্রশ্নগুলো থাকবে না, ক্লাসে আমি বলে দিব প্রশ্ন কিভাবে আসে। হ্যাঁ, কোলাজ কাকে বলে, রং কত প্রকার ও কি কি, এগুলো ছোট প্রশ্নের জন্য, 2 মার্কের 1 মার্কের প্রশ্নের জন্য। ঠিক আছে, এখন এই যে রংটা যখন আমরা ব্যবহার করব, শুধুমাত্র এই যে এখানে যেরকম ভাবে দেওয়া আছে, কেবল বই পড়ে রঙের ব্যবহার ভালোভাবে শেখা যাবে না, মানে এমন বলা যায় না। শুধুমাত্র যে আমরা পড়লাম যে লাল আর নীল মিশালে বেগুনি হয়, এইটা যতক্ষণ পর্যন্ত আমরা প্র্যাকটিক্যালে প্রয়োগ না করব ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ভালো করে এটা শিখতে পারবো না। যখনই ও জল রং যখন মিশাবো, লালের পরিমাণ বেশি হলে সেটা হচ্ছে লাল বেগুনি হবে, নীলের পরিমাণ বেশি হলে সেটা হচ্ছে নীল বেগুনি হবে। তো এইগুলো আমরা যত বেশি প্র্যাকটিস করব তত বেশি আমরা ভালোভাবে শিখতে পারবো। এখন শুধু রং কেন, এর আগে যতগুলো নিয়মের কথা মানে জানা হয়েছে আমাদের, তার কোনোটি শুধু মানে পড়ে শেখানো যাবে না। ছবি আঁকা হাতে কলমে শেখার বিষয়, তাই তত্ত্বগত জ্ঞানকে হাতে কলমে প্রয়োগ করে শিখতে হবে। মানে আমাদের এই যে প্র্যাকটিক্যালের যে জিনিসগুলো, এই বিশেষ করে এই সাবজেক্টটা তত্ত্বীয়, কিন্তু এইটা আমরা প্র্যাকটিক্যালে যা কিছু করব এখান থেকে শিখে প্র্যাকটিক্যাল করব, এবং যা কিছু শিখবো আবার এই লেখার মাধ্যমে এখানে আমরা সেগুলো প্রয়োগ করব। ছবি আঁকার বিভিন্ন রং রয়েছে, আপনাদের ক্লাসে দেখিয়েওছি। তাদের ব্যবহারের নানা রকম কৌশল রয়েছে, এক একটা রঙের ব্যবহার কিন্তু এক এক রকম। তুলি দেখিয়েছি, তুলিগুলোও কিন্তু আলাদা।
জল রঙের তুলি নিয়ে কিন্তু আসবে নিচে। জল রঙের তুলি আলাদা, আবার কি তেল রঙের তুলি কিন্তু আলাদা। আচ্ছা, বারবার সেগুলোকে এঁকে নানা রকম রং লাগিয়ে বিভিন্ন রকম রঙের ব্যবহার রপ্ত করতে হয়। ছবি আঁকার বিভিন্ন রং আছে, তাদের ব্যবহারে নানা রকম কৌশল আছে। ছবি আঁকার মাধ্যমে আলোচনা সে সম্পর্কে আমরা সবাই জানতে পারবো। বিভিন্ন শেডের মধ্যে ৩টি রংকে প্রাথমিক, মৌলিক বা প্রাইমারি রং বলা হয়। এখানে প্রশ্ন আসতে পারে যে আ প্রাথমিক রং কাকে বলে? অথবা মৌলিক রং কাকে বলে বা প্রাইমারি রং। এই ৩ টা কিন্তু একই জিনিস, হ্যাঁ? প্রাথমিক রং যে ৩ টা কালার হচ্ছে লাল, নীল, হলুদ। এই ৩ টা রংকে বানানো যায় না, হ্যাঁ? কিন্তু এই ৩ টা রং দিয়ে যে যাবতীয় রং তৈরি করা হয় সেগুলোকে বলা হয় যৌগিক রং বা সেকেন্ডারি রং। আর এই ৩ টি রঙের সাথে অন্য মিশিয়ে অনেক রং তৈরি করা যায়। যেরকম হলুদের সাথে লাল মেশালে হয় কমলা। আপনাদের একটা চার্ট দিয়ে দিয়েছিলাম কোন রঙের সাথে কি মেশালে হবে। চার্টটা মনে হয় আপনারা পেয়েছেন। হলুদ ও নীল রং মেশালে হবে সবুজ এবং লাল ও নীলে হবে বেগুনি। লাল ও নীলের অংশ তারতম্য, লাল ও নীলের অংশ যেরকম বললাম তারতম্য হলে কিন্তু এই কালারেরটা ভিন্ন হবে এবং একটু বেশি কম বেশি করে আবার কি এটাকে খয়েরি রঙও তৈরি করা যাবে। এভাবে ৩টি মৌলিক রং দিয়ে অনেক রং তৈরি করা যায়। এগুলোকে মাধ্যমিক রং বা সেকেন্ডারি রং কালার বলা হয়। তবে একদম সাদা ও একদম কালো রঙের প্রাথমিক বা মাধ্যমিক রঙের মিশ্রণে তৈরি করা অসম্ভব। এই ২ টা কালার আবার আলাদা। আচ্ছা, এরপরে আমরা আসছি ছবি আঁকার বিভিন্ন উপকরণ। এখানে বড় প্রশ্ন আসবে ছবি আঁকার উপকরণ সম্পর্কে আলোচনা করো। এটা বড় প্রশ্ন। ঠিক আছে? বড় প্রশ্নটা কিভাবে আসবে? ছবি আঁকার উপকরণ আলোচনা করো। এটা লিখে রাখবেন প্রশ্নটা। এখন ছবি আঁকার উপকরণ অর্থ হচ্ছে যেটি দিয়ে কোনো কিছু তৈরি করা হয়। উপকরণ এক বা একাধিক হতে পারে। যেমন একজন কাঠমিস্ত্রি চেয়ার, টেবিল, খাট ইত্যাদি বানায়। তখন তার কাছে কি হাতুড়ি, বাটালি, করাত ইত্যাদি প্রয়োজন হয়। কাঠ তো প্রয়োজন হবেই। মেইন তো কাঠ, কাঠের জিনিস বানাইতে কাঠ তো লাগবে। এগুলো হচ্ছে তার উপকরণ। ছবি আঁকতে গেলে আঁকিয়ে বা শিল্পী যে সমস্ত জিনিস প্রয়োজন সেগুলো আমরা ছবি আঁকার উপকরণ বলবো। এখন সেটা একটা ছবি আঁকার জন্য কি ১ম এ আমাদের পেন্সিল প্রয়োজন হবে। পেন্সিল এখানে একটা উপকরণ। এখন যদি আমরা যেকোনো রংটা ইউজ করি সেই রঙও আমাদের এই ছবির জন্য উপকরণ। ছবি আঁকার বিভিন্ন রকম উপকরণ রয়েছে। বিভিন্ন মাধ্যমে ছবি বিভিন্ন রকম উপকরণ ব্যবহার করা হয়। যেরকম কাগজ, পেন্সিল, কালি, কলম, কালি, কলম, তুলি, বোর্ড, ক্লিপ, ইজেল, আমি লাস্ট ক্লাসে ইজেল দেখিয়েছি, রং ইত্যাদি হলো ছবি আঁকার প্রাথমিক উপকরণ। এবার ছবি আঁকার উপকরণ সম্পর্ক আমরা জানবো। এখন ছবি আঁকার উপকরণগুলো কি কি এবং বর্ণনা দাও। এটা এরকম ভাবেও প্রশ্ন আসতে পারে। তখন আপনাদের বড় প্রশ্ন যদি ৫ মার্কের থাকে মিনিমাম ৩ টা জিনিস লিখতে হবে। যেরকম কাগজ, কাগজ অনেক রকমের হয়। অথবা শুধুমাত্র এরকম প্রশ্ন আসতে পারে কাগজ কত প্রকার, কি কি বিভিন্ন রকমের কাগজের বর্ণনা দাও। তারপরে কাগজ দিতে হবে, পেন্সিল দিতে হবে, তারপরে কালি তুলি, তুলি এবং বিভিন্ন রকমের এই যে মিনিমাম এক আপনাদের ৫ মার্কের প্রশ্ন আসলে কি করতে হবে? ১ পাতা লিখতে হবে। ১ পাতার বেশি লেখার দরকার নাই। সেই ক্ষেত্রে উম ৫ টা পয়েন্ট অথবা ৪ টা পয়েন্ট যদি দেন তাহলে ৩ লাইন করে দিলেই হয়ে যাবে। আচ্ছা, আমরা উপকরণ সম্পর্কে জানলাম। এবার আমরা কি কি উপকরণ সেগুলো হচ্ছে আমরা জানবো। ছবি আঁকার প্রধান উপকরণ যেরকম কাগজ, কাগজগুলো সম্পর্কে আমরা জানবো। ১ নাম্বারে আসছি কাগজে। এই কাগজটা হচ্ছে মোটা, পাতলা, খসখসে, মসৃণ, চকচকে জমিনের হয়ে থাকে। বেশি মোটা কাগজকে আমরা কি বলি? বোর্ড বলি। মোটা কাগজগুলোকে বোর্ড বলা হয়। এই বোর্ডটু খসখসে মসৃণ হয় এবং বিভিন্ন রঙের ও মানের পাওয়া যায় এই বোর্ডগুলো।
ছবি আঁকার জন্য সাধারণ মানের যে কাগজ পাওয়া যায়, মানে আমাদের দেশে বাংলাদেশে যেটি পাওয়া যায়, কাগজটি বিভিন্ন মাধ্যমে ছবি আঁকার জন্য সহজলভ্য। তার নাম হচ্ছে কার্টিজ পেপার। কার্টিজ পেপার আমরা সবাই চিনি, আপনারাও তো ব্যবহার করেছেন। এইটা হচ্ছে আমি লাস্ট ক্লাসে দেখিয়েছি। এইটা কি হবে, কাগজের যদি বর্ণনা করতে হয় 3টা কাগজের নাম লিখে আপনাদের বর্ণনা করে দিবেন। একটা কাগজ হ্যান্ডমেড পেপার, এরকম 3টা কাগজ বর্ণনা করে দিবেন। কার্টিজ পেপারটা হচ্ছে অফ হোয়াইট কালারের হবে। এইটি কার্টিজ পেপারটি মোটা এবং 2 থেকে 3টি মাত্রায় পাওয়া যায়। কার্টিজ কাগজের রং ধবধবে সাদা হবে না, একটু ঘোলাটে কালার হবে, একটু ঘোলাটে কালার, ক্রিম কালার টাইপের হবে। এই কার্টিজ কাগজে পেন্সিল, কালি, কলম, জল রং ও প্যাস্টেলে ছবি আঁকা যায়। মানে এটা প্রায় সব মাধ্যমেই ব্যবহার করা যায়, কিন্তু জল রঙের জন্য কিন্তু খুবই ভালো উপযোগী না। ভালো জল রং করার জন্য হ্যান্ডমেড কাগজ সবচেয়ে বেশি ভালো। আমাদের দেশে ছবি আঁকা শেখার জন্য প্রাথমিকভাবে এই কাগজটি বেশি ব্যবহার হয়ে থাকে। মানে এটা আমাদের জন্য সহজলভ্য, সব জায়গাতেই পাওয়া যায়। ধবধবে সাদা, খানিকটা মোটা অফসেট কাগজ কালি, কলম ও পেন্সিলে সুন্দরভাবে আঁকা যায়। এটা হচ্ছে অফসেট কাগজ। এটা আবার ধবধবে সাদা এবং এটা একটুখানি মোটা। এই কাগজে জল রঙের ছবি আঁকা ভালো হয় না। জল রঙের ছবি আঁকা সবচেয়ে উপযুক্ত হলো একটু মোটা ও খসখসে জবিনের। কার্টিজ কাগজের খসখসে পৃষ্ঠায় সাধারণ মানের জল রং আঁকা যাবে, কিন্তু খুব একটা টেক্সচার আসবে না এই ছবিতে। তবে জল রঙের মাধ্যমের জন্য সবচাইতে উপযুক্ত কাগজ হচ্ছে হ্যান্ডমেড কাগজ বা হাতে তৈরি কাগজ, যেটা বললাম। এখন সেটা আর হ্যান্ডমেড হয় না, এটা মেশিনেই তৈরি করা হয়। তারপরেও এটার আলাদা একটা উঁচু নিচু টেক্সচার আছে, যেটা তো জল রঙে অনেকবার পানি দিলেও সেই কাগজটা নষ্ট হয় না, সেই কাগজটা ভালো থাকে, শক্ত থাকে, ভিজে নষ্ট হয়ে যায় না। যদি কাগজ নিয়ে প্রশ্ন আসে, কাগজের বর্ণনা দাও, ছবি আঁকার জন্য বিভিন্ন রকম কাগজের বর্ণনা দাও, 5 মার্কের প্রশ্ন এরকম আসতে পারে, তখন এরকম করে কাগজগুলো 3টা 4টা কাগজের নাম লিখে আমরা এরকম বর্ণনা দিব। কাগজ তো আমরা জানি, এটা আমরা লিখতে পারবো। এই অধ্যায়টা সহজ, কিন্তু কিভাবে লিখতে হবে সেটার জন্য হচ্ছে এই নোটটা তৈরি করেছি। আচ্ছা, এখন মেশিনেও এই কাগজ তৈরি করা হয়, যেটা হ্যান্ডমেড এর কথা বললাম। তবে নাম রয়েছে হ্যান্ডমেড পেপার। আগে এটা হ্যান্ডমেড পেপারটা বিভিন্ন বাঁশের পাতা, বাঁশের ছাল এগুলো দিয়ে তৈরি করা হতো। এই কাগজ প্যাস্টেল রঙের ছবি আঁকা যায়। আমাদের দেশে অন্যান্য যেসব কাগজ রয়েছে তা হচ্ছে আর্ট কার্ড, আর্ট পেপার, বক্স বোর্ড, পিচ বোর্ড, নানান রঙের পাতলা মোটা কাগজ। সাধারণত লেখা এবং বই ছাপার জন্য হচ্ছে নিউজ প্রিন্ট। নিউজ প্রিন্টটা তো আমাদের বইয়ে আমরা দেখি। এটা ছবি আঁকার জন্য একদমই উপযোগী না, কিন্তু একদম যখন কোনো কিছু লেআউট করা অথবা বারবার প্র্যাকটিস করা, হাত ঘোরানো, রাউন্ড করা, স্ট্রেট লাইন করা, তখন আমরা এই নিউজ প্রিন্টটা আমরা ব্যবহার করি। আর্ট কার্ড ও আর্ট পেপার একমাত্র কালি ও কলম ও তুলির ছবি আঁকার জন্য উপযোগী। এই কাগজ চকচকে ও মসৃণ। উন্নত মানের ছাপার জন্য এই কাগজ উপযোগী। বক্স বোর্ড মোটা এবং এক পিঠ সাদা রঙের ও মসৃণ হয়, আরেক পিঠ হয় হালকা ছাই বা বাদামি রঙের এবং সামান্য খসখসে। আচ্ছা, এই কাগজটা তো আমরা সবাই দেখেছি, চিনবো কি করে? এইটা দিয়ে বিভিন্ন রকমের প্যাকেট তৈরি করা হয়। জন্য আমরা দোকান থেকে বিভিন্ন রকমের খাবার প্যাকেট, যেগুলো প্যাকেট খাবারে যেরকম কেনা হয়, সেই প্যাকেট গুলো একটু শক্ত কাগজের যে তৈরি করা হয়, সেইটা হচ্ছে এইটা বক্স বোর্ড বলে। পিছন পাটটা হচ্ছে, এটা মোটা কাগজ কিন্তু পিছন পাটটা অ্যাশ কালারের। এখানে কি দিয়ে আঁকানো যায়? প্যাস্টেল রং দিয়ে এখানে ছবি আঁকানো যায়। আর পিচবোর্ড খানিকটা হচ্ছে মোটা এবং শক্ত কাগজ। আমরা যদি কাগজের পরিচয় না জানি, তাইলে তো আমরা হচ্ছে ড্রয়িং করতে পারবো না। বিভিন্ন মাধ্যমগুলো, বিভিন্ন রকমের কাগজ এবং রং কোনটাতে কোনটা ভালো হয়, সেইটা হচ্ছে আমাদের হচ্ছে আজকের এই সাবজেক্টে। আচ্ছা, রং গাঢ় বাদামি এবং
এইটা হচ্ছে পিচবোর্ডের খানিকটা শক্ত ও মোটা কাগজ। এটার রং গাঢ় বাদামি হয় এবং খাকি রঙের হয়ে থাকে। এতে প্যাস্টেল ঘষে ছবি আঁকা যায়। যত খসখসে কাগজ হয় তত বেশি ছবি আঁকার জন্য সেটা উপযোগী। প্যাস্টেল রঙও ভালোভাবে বসে। বই বাঁধাই এবং বিভিন্ন প্যাকেজিং এর জন্য বক্স তৈরি এবং খসখসে বোর্ড পাওয়া যায়। অনেক শিল্পী বিভিন্ন মাধ্যমে ছবি আঁকার জন্য এই বোর্ড ব্যবহার করে থাকে। আচ্ছা, রঙিন কাগজ রয়েছে নানা রকমের, মোটা, পাতলা, খসখসে ও মসৃণ। এই রঙিন কাগজে নানাভাবে ছবি আঁকা যায়। অনেক শিল্পী রঙিন কাগজ কেটে ছিঁড়ে আঠা দিয়ে লাগিয়ে নানা রকম ছবি তৈরি করে। কাগজ কেটে ছিঁড়ে যেসব ছবি তৈরি করা হয় তাকে কোলাজ ছবি বলে। একটু আগেও বলেছি, এটা কিন্তু ছোট প্রশ্ন। কোলাজ কাকে বলে যদি আসে, তাহলে কাগজ কেটে ছিঁড়ে যে ছবিগুলো তৈরি করা হয় তাকে কোলাজ বলে। এটা কিন্তু মাঝে মাঝে এই প্রশ্নটা আসে, আপনারা নোট করে নেবেন কোন প্রশ্ন কখন দিচ্ছি। আচ্ছা, এরপরে আমরা আসছি হচ্ছে পেন্সিলে। পেন্সিলটা হচ্ছে শুধুমাত্র কিন্তু একরকম পেন্সিল আমরা ব্যবহার করি না। লেখার জন্য কোনটা ব্যবহার করি? 2B ব্যবহার করি আমরা, HB অথবা 2B। HB আর 2Bটা কি একটু শক্ত, বাচ্চাদের লেখার জন্য যখন দেওয়া হয় অথবা আমরা কোনো কিছু লিখি 2B ব্যবহার করা হয়। কিন্তু এইটার থেকে আমরা যতটা যাব বাজারে হলো 12B, 10B, 12B পর্যন্ত এখন পাওয়া যায়। 6B, 4 মানে 4B থেকে 8B। এগুলো যে কার্বনটা থাকে সেটা একটু নরম হয়। এগুলো স্কেচ করার জন্য ব্যবহার করা হয়। ওইটা আরো একটু গাঢ় কালার হয়, আর ওইটার শীষটা আরো একটু নরম হয়। ছবি আঁকার প্রধান একটি হাতিয়ার হচ্ছে পেন্সিল। আমাদের সাধারণত লেখালেখির কাজে ব্যবহারের জন্য আছে সাধারণ কিছু পেন্সিল, এবং ড্রয়িং করার জন্য এবং ছবি আঁকার জন্য রয়েছে আলাদা কিছু পেন্সিল। এই সব পেন্সিলের গায়ে লেখা থাকে HB, B, 1B, 1B, 2B, 3B, 4B, 5B, 6B, এরকম ভাবে আছে 10B। মানে আমার কাছে 10B পর্যন্ত আছে, বাজারে এখন 12B পর্যন্ত পাওয়া যায়। আচ্ছা, শক্ত মানে শক্ত শীষের পেন্সিল সাধারণত লেখার কাজে ব্যবহার হয়। এইসব পেন্সিলে কাগজ গাঢ়ভাবে দাগ কাটে না, আর ধীরে ধীরে নরম ও গাঢ় হতে হলে এই যে আস্তে আস্তে যতটা বেশি বাড়বে, এই যে 3B, 4B, 5B, 6B যেতে হবে, পেন্সিলের শীষ বেশ নরম হয় এবং কাগজে কালো হয়ে দাগ কাটে। যত বেশি নাম্বারেরটা হবে তত বেশি মোটা হয় আর বেশি কালো কালার হয়। আচ্ছা, অনেক শিল্পী পেন্সিল দিয়ে সম্পূর্ণ ছবি আঁকেন। হ্যাঁ, সেটাকে আমরা স্কেচ ছবি বলি। পেন্সিল দিয়ে যে ছবিটাই করা হবে, শুধুমাত্র ড্রয়িংটা যদি থাকে শুধু ড্রয়িং। এরপরে যদি আমরা আলো ছায়া দিয়ে কাজ করি, আলো ছায়া লাস্টের ক্লাসে আমরা পড়িয়েছিলাম, এই যে আলো আর ছায়া ধরে যেটা সূর্যের আলো যেদিকে থাকবে সেদিকে হালকা থাকবে আর পাশেরটা ডার্ক থাকবে, অন্য পাশটা। তো এই আলো ছায়া কাজ করতে যদি আমরা স্কেচ করি তাহলে সেই ছবিটা কিন্তু শুধুমাত্র ড্রয়িং না, সেটা স্কেচ ছবি হয়ে যাবে। ছবি লাগবে একটা, আর আপনার এসএসসি, এইচএসসি, তারপর অনেক আচ্ছা, ডিজাইন করছেন তো, এগুলো এরপর আসছি কপি দিয়ে দিবেন। 2B, 4B এবং 6B, এই তিনটা মাত্রার পেন্সিল দিয়ে অথবা যে কোনো একটি দিয়ে পূর্ণাঙ্গ ছবি আঁকানো সম্ভব। আমরা আজকে এখানে কোলাজ, বক্সবোর্ড, কার্টিজ কাগজ, হ্যান্ডমেড এগুলো নিয়ে কিন্তু এই পর্যন্ত আলোচনা করেছি, এবং পেন্সিলটা ইম্পর্টেন্ট। পেন্সিলটা হচ্ছে আমাদের জানতে হবে। আমার মনে হয় এই ক্লাসটা করার পরে আপনাদের নোট একবার পড়লে এটা নিয়ে আর আপনাদের বুঝতে কোনো কিছু সমস্যা হবে না। এরপরে আমরা আসছি হচ্ছে কালি কলম ও কালি তুলি। শুধুমাত্র যে রং ব্যবহার করে ছবি আঁকানো যায় তা কিন্তু না। আপনারা তো মনে হয় জয়নুল আবেদিনের ক্লাস করেছেন। বাংলাদেশের শিল্পকলা 12,112 কোর্স কোডে হচ্ছে জয়নুল আবেদিনের, আমাদের শিল্পাচার্য জয়নুল আবেদিনের নিয়ে ক্লাস ওখানে আছে, আপনাদের পড়া অধ্যায় রয়েছে বিভিন্ন শিল্পীর। তো তার যে কিছু বিখ্যাত ছবি, রৈখিক চিত্র, জয়নুল আবেদিনের রৈখিক, তিনি শুধু কালি তুলি দিয়ে অথবা কালি কলমে দিয়েও তিনি ছবি এঁকেছেন, কালি তুলির সাহায্যেও ছবি এঁকেছেন। সেগুলো অনেক বিখ্যাত ছবি, সেগুলোকে রৈখিক চিত্র বলা হয়। আচ্ছা, এখানে আমরা কালি তুলির যে ব্যবহারটা
কলম দিয়ে তো আমরা সবসময় লিখি, কলম দিয়ে ছবিও আঁকা যায়। ঝর্ণা কলমে কালো কালি ভরে তা দিয়ে সুন্দর ছবি আঁকা যায়। অন্য রঙের কালি দিয়েও আঁকা যায়। তবে শিল্পীরা কালো কালি দিয়ে প্রাধান্য দিয়ে থাকেন কালো কালিকে। ছবি আঁকার জন্য বিশেষ এক ধরনের কালি রয়েছে যাকে সাধারণত বলে চাইনিজ ইঙ্ক। অতি প্রাচীনকাল থেকে চীন দেশের শিল্পীরা ছবি আঁকায় কালো কালি প্রচুর ব্যবহার করতেন। তবে এই রকম কালো কালিকে ইন্ডিয়ান ইঙ্কও বলা হয়। তুলিতে কালি লাগিয়ে অনেকে ছবি আঁকেন। তুলি দিয়ে আঁকা ছবি কলম ও তুলির কারণে একটি আরেকটি থেকে ভিন্নতর হয়। যদি আমরা কলম দিয়ে আঁকি সেটা কিন্তু এখনো আমরা যখন ইউনিভার্সিটিতে পড়েছি এই চারুকলার আমাদের পেন স্কেচ করানো হয়েছে, কালো তুলি দিয়ে করানো হয়েছে। আপনাদেরও আছে, আপনাদের প্র্যাকটিক্যালে আছে এটা কলম দিয়ে করা। কলমে যদি করা হয় ছবিটা সেইটা কিন্তু একটু আলাদা হবে, আবার তুলির টান কিন্তু আলাদা। তুলির টান কোথাও টেক্সচার ভেদে সেটা আলাদা হয়। তো এই কালি দিয়ে তুলির সাথে করলে একরকম হবে, কলম দিয়ে করলে আরেক রকম হবে। তুলির কারণে তুলিতে কালি লাগিয়ে অনেকে ছবি আঁকেন এবং কালি দিয়ে আঁকা ছবি কলম ও তুলির কারণে একটি থেকে আরেকটি ভিন্নতর হয়। ফেল্ট পেন বা সিগনেচার পেন নামে কিছু কলম দিয়ে সাদা, কালো ও রঙিন ছবি আঁকা যায়। প্রায় একই বস্তু দিয়ে তৈরি মার্কিং পেন নামে যে কলম আছে তা দিয়েও ছবি আঁকা সম্ভব। আবার বাঁশের সরু কঞ্চি, এটা আগে ব্যবহার করা হতো, এবং খাগের কঞ্চি দিয়েও সরু ও মোটা কলম বানিয়ে কালিতে ডুবিয়ে ডুবিয়ে তা দিয়ে ছবি আঁকা যায়। শিল্পাচার্য জয়নুল আবেদিন খাগের কলম দিয়ে ছবি আঁকতে খুব পছন্দ করতেন। তার বহু বিখ্যাত ড্রয়িং তিনি এভাবেই এঁকেছিলেন। আর গ্রামের ছেলেমেয়েরা অনায়াসে বাঁশের কঞ্চি ও খাগের জোগাড় করতে পারে। আমরা অবশ্য এটা ব্যবহার করি নাই, তবে এটা একটা মাধ্যম। তাহলে এখান থেকে উপকরণগুলো কি কি আপনারা একটা কাগজ, একটা পেন্সিল আর কালির তুলি এগুলো লিখবেন। এরপরে আমরা আসতেছি আসবো এখন তুলিটা হচ্ছে তুলি আবার অনেক মাধ্যম আছে। তুলি শক্ত তুলি, ভালো নরম আছে। তুলি, পয়েন্ট তুলি, ওয়ালাইকুম সালাম, আসিফ আবার ভাই ভালো আছেন? জল রঙের জন্য আসিফ নরম ভাই ভালো তুলি, আছেন? আর হুমায়ুন কবির। তেল রঙের জন্য শক্ত তুলি, ব্রাশ টাইপের এই তো তুলি ভাই ব্যবহার আমাকে করতে দেখেছি। হয়। ছবি আঁকার জন্য তুলি হলো অন্যতম একটি হাতিয়ার। বিভিন্ন ধরনের রং, কাগজ ও ক্যানভাসের কারণে নানা রকম তুলি তৈরি হয়ে থাকে। জল রং ও তেল রঙের জন্য আলাদা তুলি তৈরি হয়। কালি ও জল রঙের জন্য সাধারণত নরম ও কম শক্ত পশমের তুলি ব্যবহার করা হয়। তাহলে কি অবস্থা সব তেল রং বা অস্বচ্ছ পুরো রঙের সাবজেক্টের জন্য শর্টগুলো আপনি তাহলে অপেক্ষাকৃত দেখেন তাহলে শক্ত এগুলো কিভাবে পশমের করা তুলি লাগে ব্যবহার করা হয়। ওটা যদি চার তবে সাবজেক্ট তুলির আপনি দেখেন ব্যবহার তাহলে দেখি না সম্পূর্ণভাবে তো নির্ভর আমাকে দায়িত্ব করে দেওয়া হয়েছে সেটা আমি রিপেয়ার শিল্পী করতে ও পারি। ইচ্ছার উপরে। আমরা যখন জল রং করব, সফট তুলি আর পয়েন্ট তুলি ব্যবহার করা হয়। কারণ কি, ওই যে তুলিটা আমি লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম, আপনাদের যারা ক্লাসে ছিলেন তাদের মনে হয় মনে থাকার কথা। আপনি দেখেন ওই তুলিটাতে হুম, না 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 জল রং মানে যেখানে বেশিরভাগ কিন্তু যেগুলো পানি লাগবে বেশি সেগুলো আপনি থাকবে। অবশ্যই দিবেন হ্যাঁ, যখন আমরা পানিটা নিব ওই তুলির সাথে কিন্তু পানি বেশি থাকবে। এই জন্য ওই তুলিটা জল রঙের জন্য ভালো হয়। পানি থাকবে সাথে সাথে রংটা, ওই জন্য টেক্সচারটা ভালো আসে। সেই জল রঙের তুলি দিয়ে যখন আমরা আবার আহ, তেল রঙে করতে যাব সেটা ভালো আসবে না। তেল না রং আপনি তো দিন শক্ত আপনি রং, দিন সমস্যা নেই একটার উপরে আপনি আসলে আমি আরেকটা প্রবলেম করি না দিলে আপনি সেই যেভাবে বলেছিলেন নিচের রংটা ওইভাবে ঢেকে যায়। এর জন্য এই তুলিটা হবে মোটা তুলি, মোটা আর ব্রাশ টাইপের তুলি, শক্ত টাইপের তুলি। আর এই তুলির কারণে, জল রঙের এই নরম তুলির কারণে নিচে যে জল রঙের একটা টেক্সচার দিলে পরে যদি ওই রঙের উপরে আরেকটা টেক্সচার পরা হয়, যেরকম 3টা টোনের যে কাজ করা হয়, তখন এই নিচের রংটা দেখা যায়, ট্রান্সপারেন্ট হয়, যেটা নিচে আরেকটা রং দেওয়া আছে। এইগুলো হচ্ছে সবকিছু। তুলি ভালো হলে ছবি সুন্দর হয়। এই জন্য ছবি আঁকার জন্য তুলি অনেক বেশি ইম্পর্ট্যান্ট।
আচ্ছা, তবে তুলির ব্যবহার সম্পূর্ণত শিল্পীর ইচ্ছার উপর নির্ভর করে। তুলি সাধারণত পশুর পশম ও কৃত্রিমভাবে পশম দিয়ে তৈরি করে বানানো হয়। ছবি আঁকার সুবিধার জন্য তুলি সরু থেকে ধীরে ধীরে মোটা, যেরকম 0 এবং 20 নং পর্যন্ত থাকে, এবং 1 নং হলো সরু, তারপরে 2 নং 3 নং আস্তে আস্তে একটু করে মোটা তুলি হয়, এবং এরকম 20 নাম্বার তুলি যেটা সেটা আরো বেশি মোটা হয়। আবার খুবই সরু বা পাতলা তুলির জন্য 1 নং বা 0 সাইজের তুলি আছে, যেটা একদম সূক্ষ্ম ছবি করার জন্য, মাথার চুল, চোখের পাপড়ি অথবা চোখের টানার জন্য, কিছু কিছু একদম সূক্ষ্ম কাজ করার জন্য এরকম চিকন তুলিগুলো ব্যবহার করা হয়। এখন তুলি কাকে বলে অথবা তুলির বর্ণনা দাও, এরকম 5 মার্কের প্রশ্ন আসলে আপনারা এইটুকু দিয়ে দিলেই হবে। আলাদা করেও আসতে পারে। আর উপকরণ আসলে এত কিছু না, 2 লাইন করে লিখবেন। যেরকম তুলি অনেক রকমের হয়, এই রঙের জন্য আলাদা, এই রঙের জন্য আলাদা, এরকম ভাবে জল মানে উপকরণ, ছবি আঁকার উপকরণ গুলো যদি আসে এরকম 5টা পয়েন্ট দিলে প্রত্যেকটা পয়েন্ট থেকে 2 লাইন, মেইন 2 লাইন করে দিয়ে দিবেন। আচ্ছা, এবার আসছি আমরা ক্যানভাস, বোর্ড ও ক্লিপ এবং ইজেলে। ক্যানভাস হচ্ছে, আমি সেদিন ক্যানভাস দেখিয়েছিলাম। আচ্ছা, বোর্ড, ক্লিপ ছবি আঁকার জন্য অত্যন্ত প্রয়োজন। বোর্ডের উপরে তো আমরা কাগজ দিয়ে, ক্লিপ দিয়ে আটকিয়ে তো ছবিটা আঁকি। বোর্ডে কাগজ রেখে ক্লিপ দিয়ে আটকে ছবি আঁকা বেশি সুবিধা। আরো এই বোর্ডকে কেউ মেঝেতে বসে হাতে রেখে, কেউ টেবিলে বসে, আবার অনেকে ইজেলে রেখে ছবি আঁকে। তবে ইজেল ক্যানভাসের ছবি আঁকার জন্য সবচাইতে বেশি প্রয়োজন। কে কিভাবে আঁকবে তা নির্ভর করবে শিল্পীর সুবিধার উপর। বসে আঁকলে তো আমরা বোর্ডও ইউজ করতে পারি, দাঁড়িয়ে আঁকলে আমরা ইজেল ইউজ করতে পারি। একজন শিল্পীর সুবিধা মতো এই জিনিসগুলো, এই উপকরণগুলো তারা ব্যবহার করবে। এখন একটু আপনারা কথা বলেন, আমার কথা কি শুনতে পাচ্ছেন? আমার সাথে একটু কথা বলেন তো। জি ম্যাডাম, শোনা যাচ্ছে। আচ্ছা, এই পর্যন্ত যে আপনাদের পড়াচ্ছি, এখনো কি কোনো বুঝতে কোনো সমস্যা হয়েছে? কোনো কোশ্চেন আছে? মাঝে মাঝে না আপনারা ম্যাডাম, একটু শুনতে কথা প্রবলেম বলবেন। হচ্ছে না। আচ্ছা, কোনোটা না বুঝলে আমাকে জিজ্ঞাসা করবেন। হ্যাঁ, যত বেশি জিজ্ঞাসা করবেন তত বেশি হচ্ছে আপনারা জানতে পারবেন। আর ওকে জিজ্ঞাসা ম্যাডাম। করলে ওই নোটটা পরবর্তীতে একবার করলেই হয়ে যায়। আর মাঝে মাঝে একটু কথা বলবেন, না হলে মনে হচ্ছে যে আমি একাই কথা বলে যাচ্ছি, শুনতে পাচ্ছেন কিনা। ও আচ্ছা। আচ্ছা, এরপরে আমরা আসছি হচ্ছে, ইজেলটা তো চিনেছেন। বলেন তো ইজেল কাকে বলে? গত ক্লাসে পড়িয়েছিলাম। কেউ পারবেন বলতে? এটা ছোট প্রশ্ন আসে, 2 মার্কের প্রশ্নের জন্য আসে। ইজেল কি অথবা ইজেল কাকে বলে, ইজেল কোনটা, এরকম। ইজেল হচ্ছে কাঠের তৈরি ফ্রেম, যেখানে বোর্ড বা ক্যানভাস রেখে ছবি আঁকা হয়। ছোট প্রশ্ন, 2 মার্কের জন্য এরকম প্রশ্ন আসতে পারে। ইজেল কাকে বলে অথবা ইজেল কি, এটা গত পরীক্ষাতে এসেছে। হ্যাঁ, পরীক্ষাতে কিন্তু আগের প্রশ্ন থেকে 10% বারবার কমন আসে, ব্যাক করে সেটা, এটা মনে রাখবেন। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসছি আমরা ছবি আঁকার রং। এটা কিন্তু আরো বেশি, সব ছবি যে রং দিয়ে আঁকা হয় তা না, এটা আমরা জানি। এরপর আমরা কিন্তু বেশিরভাগ ছবি কিন্তু আমরা রং দিয়ে আঁকতে বেশি পছন্দ করি। রং দিয়ে, এখন সেই রংগুলো কেমন হবে, সেই রংগুলো নিয়ে একটু আলোচনা করি। রং ছাড়া ছবি আঁকার কথা, মানে বাচ্চারা তো চিন্তাই করে না। বাচ্চারা তো সবসময় রং দিয়ে, স্কুলের বাচ্চা থেকে শুরু করে হোক, বিশেষ করে আমরাও বড়রাও আমরা রং ছাড়া মানে চিন্তা করি না, যে সবকিছুই রং নিয়েই চিন্তা করা হয়। রং ছাড়া চিন্তা করা যায় না। পেন্সিল ও কালিতে ছবি আঁকলেও তা একটা রং হিসাবে মনে করা হয়। তবে রঙিন ছবি বলতে আমরা বুঝি বিভিন্ন রকম রং দিয়ে ছবি আঁকা। ছবি আঁকার রং নানা রকম এবং বিভিন্ন অবস্থায় পাওয়া যায়। জল রঙে ছবি আঁকার জন্য এই রং বক্সে, টিউব আকারে, ছোট ছোট কেক
পাউডার হিসাবে এবং পোস্টার রং রঙের কাচের ছোট ছোট কৌটাতে পাওয়া যায়। আপনারা এটা অবশ্যই দেখেছেন মনে হয়। আর বিভিন্ন রকমের যে জল রং সেদিন আমি আপনাদের গত ক্লাসে দেখিয়েছিলাম। ৩-৪ রকমের জল রঙই দেখিয়েছিলাম। আচ্ছা, পোস্টার কালারটা হচ্ছে জল রঙের থেকে আরেকটু মোটা, যদিও পানি দিয়ে ব্যবহার করা হয়। তারপরে ছোট ছোট কৌটার মধ্যে থাকে। এটা আপনারা অনেকেই দেখছেন অথবা ইউজও করছেন। আচ্ছা, পোস্টার রং জল রং থেকে একটু ভিন্ন মাধ্যম হলেও পোস্টার রং দিয়ে জল রঙের মতো ছবি আঁকা যায়। আর পাউডার রং যেটা সেটা পানিতে মিশিয়ে সহজে ছবি আঁকা যায়, তবে সঙ্গে গাম বা আঠা মিশিয়ে নিতে হয়। অনেক শিল্পী অ্যারাবিক গাম বা আইকা গাম মিশিয়ে নেয়। প্যাস্টেল রং ৩ রকমের রকম গুণের পাওয়া যায়। আরো আছে তেল রং, এটি হচ্ছে টারপিন বা তিসির তেল মিশিয়ে আঁকতে হয়। তাহলে এখানে একটা ছোট কোশ্চেন হচ্ছে, তেল রং কি মিশিয়ে কোন তেল রং ব্যবহারের জন্য কোন তেল ব্যবহার করা হয়? এখানে তিসির তেল বা টারপিন কিন্তু মিশাতে হয়। হ্যাঁ, বেশিরভাগ সময় তিসির তেলটা একটু দাম বেশি পড়ে, অনেকে টারপিন দিয়েও করে, কিন্তু তিসির তেল দিয়ে তৈরি করলে সেটা গ্লেজি ভালো হয়, সেটা বেশি সুন্দর হয় ক্যানভাসে ইউজের জন্য। ঠিক আছে, তাহলে আমরা রং সম্পর্কে জানলাম। রং তাহলে কি এখানে জল রং রয়েছে, জল রং। এখন যদি বলা হয় কোন মাধ্যমে এঁকেছো এটা কোন মাধ্যমে, সেটা হচ্ছে এই রংগুলোকে, তাহলে এটা জল রঙের মাধ্যম আলাদা, তেল রঙের মাধ্যম আলাদা। আরেকটা আছে যেটা হচ্ছে মিক্সড মিডিয়া বলে আমাদের এখন মডার্ন আর্টে, এটা আধুনিক যুগে এটা হয়। আর মডার্ন আর্টে যেরকম একটা ছবিতে আমি যে কোনো রং আমি ৩-৪ রকমের রং ব্যবহার করতে পারবো। আমি যদি একটু মনে করলাম এক সাইডে আমি জল রং করলাম, একটু কোলাজ, একটু কাপড় অথবা কাগজ কেটে আঠা দিয়ে পেস্ট করে দিলাম, অন্য সাইডে আমি আরেকটু পোস্টার কালার করলাম, এইগুলোকে কি বলা হয়? মিক্সড মিডিয়া। আমি এখানে অনেকগুলো ইউজ করেছি, একটা রং না। যখন ৩-৪ রকমের জিনিস ব্যবহার করব অথবা একটার অধিক ব্যবহার করলাম, সেই মাধ্যমটা হয়ে যাবে মিক্সড মিডিয়া। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা আসছি ছবির বিষয়। ছবির বিষয়, ছবির বিষয়বস্তু ছড়িয়ে আছে আমাদের চারপাশে। একটু চোখ মেলে তাকালেই দেখতে পারবো আমরা প্রকৃতি, জীবনযাপন ও পরিবেশে ছাড়িয়ে আছে অনেক অসংখ্য বিষয়। যে গ্রামে বাস করে তার পক্ষে গ্রামের ছবি যথা ঘর বাড়ি, গাছপালা, পশু পাখি, মাঠ ঘাট, নদী, গ্রাম, জীবনযাপন, মানুষজন, উৎসব অনুষ্ঠান, খেলাধুলা ইত্যাদি অনেক বিষয় নিয়ে ছবি আঁকা সম্ভব তার কাছে। আবার আমরা যারা শহরে বাস করি, সেখানে শহরের জীবনযাপন, শহরের রাস্তাঘাট, ঘর বাড়ি, পার্ক, খেলাধুলার জায়গা, শহরের অনুষ্ঠান উৎসব ইত্যাদি নিয়ে অনেক বিষয়ে ছবি আঁকতে পারে, মানে আমরা পারবো। শহরের মধ্যে চিড়িয়াখানা রয়েছে, চিড়িয়াখানায় নানা রকম জীবজন্তু পাখি থাকে, পশু পাখির মজার মজার সব কাণ্ড কারখানা, এবং তাছাড়া আরো নানা রকমের জিনিস, এই যে খেলাধুলা। শহরের দৃশ্য একটু আলাদা হয় আর গ্রামের দৃশ্য একটু আলাদা হয়। হ্যাঁ, এরকম অনেক কিছুই ছবি আঁকার বিষয় হতে পারে। এখন গ্রামের প্রায় সব বাড়িতেই হাঁস মুরগি, গরু ছাগল, কুকুর, বেড়াল পোষা হয়। বনের পশু পাখি অনেকে এখানে পোষেন, আবার শহরের বাড়িতে এরকম জীবজন্তু আছে। এইসব পশু পাখি ছবি আঁকার বিষয়ে হিসাবে সহজে গ্রহণ করা যায় না। বিভিন্ন শিল্পীরা অনেক বিখ্যাত ছবি পশু পাখিকে নিয়ে এঁকেছে তারা, এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের যে কাক ও গরুর বিষয় নিয়ে তৈরি করেছেন, তার কিন্তু একটা সিগনেচার, এটা হচ্ছে তার আঁকার যে কাকটা, সেটা বোঝা যায় যে এটা জয়নুল আবেদিনের আঁকানো কাক। সেটা আমরা তো অনেকেই তার রকম করে প্যাটার্ন করে প্র্যাকটিস করা হয়েছে, অনেকেই তার পরবর্তীতে এঁকেছে, কিন্তু তারটা আলাদাই বোঝা যায়। তার যে গরু, যেটা বিদ্রোহী
এগুলোর তার অনেকগুলো বিখ্যাত ছবি রয়েছে শুধুমাত্র যে পশু পাখি নিয়ে, এবং কামরুল হাসান গরু, হাতি, ঘোড়া, শেয়াল, সাপ, নানা রকম পাখিকে নিয়ে বিষয় করে ছবি এঁকেছেন। এবং প্রিয় যে কোনো মানুষ, বাবা মা, নানা বিষয় হলো নানি, যে দাদা, আমি একটা ভাই কথা বোন বলতে এবং চাচ্ছি। অনেকের ছবি আঁকা যেতে সেটা পারে। হলো যে তাছাড়া ইচ্ছা করলে ভেতরে আমি প্রতিকৃতি নাই। হচ্ছে মানুষের ছবি হুবহু করে যেটা আঁকানো হয় সেটাই। হ্যাঁ, পৃথিবীতে প্রায় সব প্রত্যেক শিল্পীরা মানুষ নিজেদেরকে যেখানে নিজেকে বিষয় করে ছবি এঁকেছেন। মানে এখনো তো প্র্যাকটিস করা হয় এটা, নিজের পোর্ট্রেট তৈরি করা হয়। আচ্ছা, এই বিষয় নিয়ে ছবি আঁকা হবে যে সেই বিষয় সম্পর্কে, যে বিষয়টা নিয়ে ছবি আঁকা হবে সেই বিষয়টা সম্পর্কে একজন শিল্পীর বা আঁকিয়ের ভালো ধারণা থাকতে হবে। গ্রামের যে কখনো যায়নি, নৌকা দেখেনি, নদী দেখেনি, সে কিভাবে গ্রামের ছবি আঁকবে? এবং গ্রামের ছবি আঁকতে হলে ভালোভাবে গ্রাম, ঘরবাড়ি, নৌকা, মাঝি, নদী, গাছপালা ইত্যাদি দেখতে হবে, এবং বাইরের রূপটা দেখলেই চলবে না। ভেতরের যেটা আকর্ষণীয় করে তোলে। আর ছবি আঁকা বিষয়টা কিন্তু যতটা ভিতর থেকে ডিটেইলস থেকে দেখা যাবে ততটা বেশি সুন্দর করে আঁকানো যাবে। এই যে আমাদের হাত, পা যখন আমরা আঁকি সেটাকে যত বেশি, জি জি লিওনার্দো দা ভিঞ্চি সে তো মানুষের মৃতদেহকে কেটে কেটে ভিতরের অংশটা দেখেছেন যে কোথায় অস্থিগুলো রয়েছে, মাংসপেশি কিভাবে রয়েছে, তারপরে সে এঁকেছে। এজন্য তার ছবিগুলো এত বেশি বিখ্যাত। তো ছবি আঁকার যদি বিষয়টা নিয়ে আমরা যত বেশি পড়াশোনা, ছবি আঁকার কিন্তু এত সোজা না। যদি একদম পারফেক্ট, বড় বড় শিল্পীরা কিন্তু অনেক বিষয় নিয়ে পড়াশোনা করেছেন। তারপরে মহাকাশ যদি আমরা আঁকাতে যাই, আঁকাইলাম, বাচ্চারা তো একরকম আঁকাইলো, কিন্তু আমরা যদি আঁকাতে চাই পারফেক্ট ভাবে, সেইটা নিয়ে তাহলে আমাদের পড়তে হবে, সেটা সম্পর্কে জানতে হবে, কোন গ্রহের অবস্থান কোনটা। তাহলে এই চারুকলার বিষয়ে যারা পড়াশোনা করে তাদের হলো অনেক বিষয়ে, বিশেষ করে যারা বেশি ভালো শিল্পী তারা অনেক বিষয়ে পড়াশোনা করেন, অনেক বিষয় সম্পর্কে জানেন, তারপরে তারা ছবিতে প্রয়োগ করেন। এই ক্ষেত্রে এখানে সাধারণভাবে বোঝানো হয়েছে এটাই যে নদী নালা যদি ভালোভাবে দেখি, নৌকাটা যদি ভালোভাবে দেখি, তাহলে আমি জানবো যে নৌকা এইভাবে আছে, তাহলে এইভাবে আঁকতে পারবো। আবার মানুষের প্রতিকৃতি, নিজের প্রতিকৃতি আঁকলে কোনটা কি সেভাবে, মানুষকে যখন সামনে বসায় আঁকানো হয় তার পুরো মাপটা, চোখটা বিভিন্ন রকম ভালোভাবে জেনে দেখে বুঝে তারপরে আঁকতে হবে। যত বেশি যে বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করে মানে আরো বেশি জেনে পড়াশোনা করে নিয়ে আঁকতে পারে, তার ছবিগুলো তত বেশি ভালো হয়, সবকিছু নিয়ম মেনে যদি আঁকে। তাছাড়া যদি একজনের ছবি আঁকলো দাঁড়িয়ে আছে, পায়ের সাথে হাতের মাপের ঠিক নাই, বাঁকা তেড়া, তাহলে ছবি বাঁকা হয়ে যাচ্ছে, অথবা মাপটাই যদি ঠিক না থাকে সেইটা কিন্তু সম্পূর্ণ ছবি হবে না। এর জন্য সবকিছুর জন্য মাপঝোপ এবং সবকিছুর বিষয়টা ভালোভাবে জেনে তারপরে একটা সুন্দর এবং একটা ছবিকে আকর্ষণীয় করে তোলা যায়। আচ্ছা, এরপর আসছি আমরা ছবি আঁকার বিভিন্ন মাধ্যম। ছবি আঁকার বিভিন্ন রকমের মাধ্যম রয়েছে: তেল রং, জল রং, পোস্টার রং, অ্যাক্রিলিক রং এবং এনামেল রং, পেন্সিল, কালি, প্যাস্টেল, রঙিন অক্সাইড, প্লাস্টিক রং সহ নানা রকম ছবি আঁকা, নানা রকম মাধ্যমে ছবি আঁকা যায়। শুধু রকম ছবি আঁকার মাধ্যম নিয়ে আলোচনা করো, তখন এই যে এখান থেকে আপনাদের প্রশ্ন, এখানে কিন্তু 3-4টা বড় প্রশ্ন রয়েছে, আমি কিন্তু একসাথে নোট করে আপনাদের এই নোটটা দিয়ে দেবো। আর আজকে এই নোটটা শেষ করলে আপনাদের এই 12,113 কোর্স কোডের 7-8টা প্রশ্ন এই 2টা নোটের ভিতর থেকে থাকবে। ছোট প্রশ্ন তো থাকবে, মানে পড়তে পারবেন, এখান থেকে মিনিমাম 2টা বড় প্রশ্ন কমন পাবেন। আচ্ছা, ছবি আঁকার বিভিন্ন মাধ্যমের মধ্যে হচ্ছে যে বিভিন্ন রকম রং আমরা আগেও পড়েছি। এখন শুধুমাত্র মাধ্যম যদি বলা হয় যে মাধ্যম নিয়ে আলোচনা করো, তখন হচ্ছে এই যে এই রংগুলোর নাম লিখে দিতে হবে যে এইগুলোর হচ্ছে এই সব রং সহ নানা রকমের মাধ্যমে ছবি আঁকা হয়। শিল্পী তার সুবিধা ও পছন্দ অনুযায়ী
যে কোনো মাধ্যমেই একটি ভালো ছবি আঁকতে পারেন। জল রং, পোস্টার রং হলো পানি দিয়ে মিশিয়ে আঁকার রং। অ্যাক্রিলিক রঙেও পানি মিশিয়ে আঁকা যায়। এগুলোকে ওয়াটার বেসড রং বলে। আবার অ্যাক্রিলিক রংকে এই যে তিসির তেলটা দিয়ে মিশালে সেটা কি হয়ে যাবে? তেল রং হয়ে যাবে। সে অর্থে রঙিন অক্সাইড বা প্লাস্টিক রং ও ওয়াটার বেসড রং। তবে অক্সাইডের সাথে পানি ও গাম মিশিয়ে আঁকতে হয়। এগুলো হচ্ছে অস্বচ্ছ রং। অস্বচ্ছ রং কোনটা? যেটা মোটা। একটা টেক্সচারের উপরে আরেকটা রং দিলে উপরে পিছনের রংটা ঢেকে যাবে। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আর জল রং হচ্ছে স্বচ্ছ রং। স্বচ্ছ মানে কাগজের একটি রঙের উপরে আরেকটি রং যখন আমরা প্রয়োগ করব সেটা নিচের রং কি দৃশ্যমান থাকবে। দুটি রঙেরই আবেদন পাওয়া যাবে। অন্যদিকে পোস্টার বা অ্যাক্রিলিক রঙে অস্বচ্ছভাবে ভারী করে প্রয়োগ করা চলে। আবার পাতলা করে গুলিয়ে স্বচ্ছ রং হিসাবেও ব্যবহার করা যায়। তবে জল রং, পোস্টার রং এগুলো সাধারণত কাগজেই ব্যবহার করা হয়, কিন্তু অ্যাক্রিলিক ও অক্সাইড রং কাগজ, ক্যানভাস বা হার্ডবোর্ডে ব্যবহার করা হয়। আচ্ছা, এরপর আমরা আসছি পেন্সিল রং ও প্যাস্টেল রং। আমাদের পেন্সিল রং তো বিশেষ করে এই যে এখানে একটা আছে লাস্টের দিনে আপনারা তো চিনবেনই এটা। যাই হোক, এটা দিয়ে স্কেচ করা যায়। আবার এটা বাচ্চারা বেশি ব্যবহার করে, বড়রাও করে। এটা দিয়েও একদম রিয়েল ভাবে করা যায় পেন্সিল কালার। আমরা তো পেন্সিল রং সম্পর্কেটা আমাদের সবারই ছোটবেলা থেকেই তো ওরা দেখে আসছি যারা আমরা ছবি আঁকাই। আর সাধারণত যে কাঠ পেন্সিল থেকে শুরু করে সাদা কালো ছবি আঁকার জন্য এই যে 1B, 2B, 3B, 6B ইত্যাদি নম্বরের ছবি আঁকার পেন্সিল তো পাওয়া যায়। এবং এই পেন্সিলের সাথে এই পেন্সিলের মতোই এই যে কালার গুলো, এই পেন্সিলের মতোই হচ্ছে কালার গুলো হয়ে থাকে। আর এই যে এখানে এই 2B পেন্সিলের যে ইয়েগুলো দেওয়া আছে, এই শেড গুলো 4B, 6B নাম্বারের পেন্সিল ব্যবহার করা যাবে। যতটা বেশি আলো ছায়া সঠিক প্রয়োগের ক্ষেত্রে এই শেডটা ধরে করা যায়। আবার এই পেন্সিলের কালার গুলো যে বিভিন্ন রকমের শেড রয়েছে, হালকা থেকে গাঢ়, গাঢ় থেকে হালকা, এই আলো ছায়াটা ধরতে এই পেন্সিলের কালার দিয়ে যেভাবে স্কেচ করা যায় এই পেন্সিল কালার দিয়ে সেভাবেও করা যায় আর কি। বাজারে বিভিন্ন রঙিন পেন্সিলে অনেক রং পাওয়া যায়। এরকম 12 থেকে 48 পর্যন্ত বিভিন্ন সংখ্যার প্যাকেট করা হয়েছে। কিন্তু কিছু রঙিন পেন্সিল পানিতে ভিজিয়ে কাগজে ঘষলে জল রঙের মতো আবহ তৈরি হয়। তবে পেন্সিলে ছবি আঁকার জন্য একটু মোটা ও খসখসে জমিনের কাগজ প্রয়োজন। ছবি আঁকার ক্ষেত্রে সব ক্ষেত্রেই সব রঙই যখন আমরা খসখসে কাগজে ব্যবহার করব, পেন্সিল স্কেচ হোক, জল রং হোক, যে প্যাস্টেল কালার হোক, সবকিছুতেই কি খসখসে কাগজ উপযোগী ছবি আঁকার জন্য। আচ্ছা, এরপর আসছি আমরা প্যাস্টেল রং। প্যাস্টেল রং সেদিন কয়েকটা কোম্পানির দেখিয়েছি আপনাদের যারা ক্লাসে ছিলেন। প্যাস্টেল রংকে বলা হয় রঙের কাঠি। এটিকে দু রকমে পাওয়া যায়, মোম প্যাস্টেল ও চক প্যাস্টেল। রঙের কাঠি ঘষে ঘষে কাগজে লাগাতে হয়। কাগজটি হাতে একটু মোটা এবং খসখসে জমিনের হতে হয়। প্যাস্টেল রঙের সুবিধা হলো এতে পানি, তেল বা আঠালো মেশানোর কোনো প্রয়োজন হয় না। পেন্সিল রং অপেক্ষা উজ্জ্বল হয় রং, এটা আরো বেশি চকচকে, এটা পিগমেন্ট বেশি ভালো হয়। তবে চক প্যাস্টেল যেহেতু খুব নরম ও আঁকার পরে, চক প্যাস্টেল বলতে এটাকে সফট প্যাস্টেল নামে বাজারে পাওয়া যায়। প্যাস্টেল রং হচ্ছে কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে মোম প্যাস্টেল আর একটা হচ্ছে সফট প্যাস্টেল। সফট প্যাস্টেলটা একদম চকের মতো হয়, একটু গুঁড়া গুঁড়া টাইপের। সেইটা কি আমরা যদি সাধারণভাবে ছবি আঁকি, ওটা দিয়ে কালার করি, কিছুক্ষণ পরে সেটা আবার ঝরে যেতে পারে অথবা ফেড হয়ে যায়, কালারটা উঠে যায়। তখন সেটাকে ঠিকভাবে বসানোর জন্য এই যে সিজেটিভ স্প্রে অথবা
পাঠিয়ে দিন মিনিমাম পাঠিয়ে দিন আমরা কমপ্লিট করে কেউ দেবো। কোনো কোশ্চেন করছেন? অবশ্যই লাগেন? অবশ্যই 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 আপনি আজকে থেকে দেখবেন কোনো আচ্ছা, সমস্যা আর সফট প্যাস্টেল ব্যবহারের জন্য কোন রকম স্প্রে ব্যবহার করতে হয় না। সফট প্যাস্টেল হচ্ছে একটু নরম হয়। যখনই কাগজে ব্যবহার করা হয় সেটা সুন্দর করে কাগজে বসে যায়। এটা সুন্দর করে পাঠিয়ে দিতে হয়। আর এটা হচ্ছে সফট প্যাস্টেল, সেটা হচ্ছে স্প্রে করে রংটাকে ছাই করে নিতে হয়। এই তরল শিশির মধ্যে রঙের দোকানে পাওয়া যায় মোম প্যাস্টেল বা অয়েল প্যাস্টেল প্যাকেটের গায়ে তো লেখাই থাকে। রংগুলো সেদিন আপনাদের দেখিয়েছি। মোম বা অয়েল প্যাস্টেল ব্যবহার করে ছবি আঁকা একটু বেশি সুবিধা, আর এটা ব্যবহার করে সম্পূর্ণ রঙিন ছবি আঁকা সম্ভব। আর এটা স্থায়ী করার জন্য কোনো স্প্রে ব্যবহার করার প্রয়োজন হয় না। একটি রঙের সাথে আরেকটি রং মেশানো সহজ হয়। অয়েল প্যাস্টেলে কিন্তু রংটা সুন্দর করে ব্লেন্ডিং করা যায়। আচ্ছা, এবার আমরা প্রশ্ন দেখা যাচ্ছে আপনারা প্রশ্ন আসতে পারে কার হলুদ এই তিনটি রঙকে কি বলা হয়? আপনারা একটু আমার সাথে তো সবাই একটু কথা বলেন। লাল, নীল, হলুদ এই তিনটা রঙকে কি রং বলা হয়? একটা প্রশ্ন আসতে পারে। নেটটা আগে দিয়েছি। বলি প্রাইমারি রং বলা হয়। এটা, হ্যাঁ, প্রাইমারি বা প্রাথমিক রং বা মৌলিক রং। হ্যাঁ, এটা ঠিক। মৌলিক রং। তারপর আমরা আসছি কাছের জিনিস অপেক্ষা দূরের জিনিস কত ছোট হবে তার পরিমাপকে কি বলে? এই যে গত ক্লাসে পড়িয়েছিলাম, এটা একটা নোটের মধ্যে গ্রুপের জন্য প্রশ্ন এভাবে এখানে করে দিয়েছি। সেটার পরিমাপকে কি বলে বলতে থাকবেন। দেখেন এখানে অপশন আছে: অনুকরণ, অনুপাত, আলোক, ছায়া, সীমারেখা। কাছের জিনিস অপেক্ষা দূরের জিনিস অনুপাত। কত ছোট? হ্যাঁ, অনুপাত বলা হয়। হ্যাঁ, তারা পারবেন, আর যারা পড়েন নাই তাহলে আগের পিডিএফটা যেটা দিয়েছি পড়ে নেবেন। আচ্ছা, এইভাবে কিন্তু ছোট প্রশ্নগুলো না আসবে, বিচ্ছিন্ন আকারে আসবে না। আপনাদের হচ্ছে এক কথার উত্তর দিতে হবে। এটা 1 মার্কের প্রশ্ন থাকবে। হলুদ রং ও নীল রং মিশে কি রং তৈরি হয়? একটু উত্তর দেন তো। সবুজ। হ্যাঁ, সবুজ। জি জি। আর বাংলাদেশে ছবি আঁকার জন্য সাধারণত মানে যে কাগজটি সহজলভ্য, এই যে একটু আগে আমরা আলোচনা করেছি, সেই কাগজটার নাম কি? ছবি আঁকার জন্য সহজ। হ্যাঁ, আচ্ছা, good. আর অ্যাক্রিলিক রঙের ছবি আঁকার জন্য কি মেশানো যায়? তেল নাকি পানি? আচ্ছা, এখানে অ্যান্সার হবে তেল মিশিয়ে করা যায় যখন আমরা ক্যানভাসে করব। অ্যাক্রিলিক রঙের সাথে আমরা তেল মিশিয়ে যখন ক্যানভাসে করব তখন নীল রং হয়ে যাবে। আর হলুদ রঙের সাথে পানি মিশিয়েও করা যায়। ঠিক আছে, কিন্তু সেটা আসলে এখানে তেল রঙই হবে, কিন্তু পানি মিশিয়েও করা যায় জল রঙের মতো, কিন্তু এটা একটু ভারী হবে। আচ্ছা, এরপর আমরা আসছি নিচের শব্দগুলো পাশাপাশি বসে দিলে এখানে আপনাদেরকে বলতে হবে না। আচ্ছা, বড় প্রশ্ন আছে এখানে। ছবি আঁকা সাধারণ নিয়ম সম্পর্কে যেটি জানো সেটি লিখো। সাধারণ নিয়ম সম্পর্কে যেটা আগে বলে দিয়েছি সেই 4টা 5টা নিয়ম আপনারা লিখে দিবেন, এবং ছবি আঁকার রং সম্পর্কে আলোচনা করো। রং সম্পর্কে যে আজকে আমরা যেগুলো আলোচনা করব সেগুলোই হচ্ছে সেগুলোই এখান থেকে আপনারা এই নোটের মধ্যে প্রশ্নগুলো পেয়ে যাবেন। এবং দেরি হবে, দেরি হবে। আচ্ছা, আর ছোট ছোট প্রশ্ন তো কিছু দিয়ে দিয়েছি ক্লাসের মধ্যে। কোলাম কাকে বলে? ওর মেয়ে তো সেই রকম কান্না শুরু করছিল, আচ্ছা, যারা কান্দে অন্ধের নিচে পড়বে ঘুমাইছি। তারা হচ্ছে, আর হচ্ছে পেন্সিল কত প্রকারের হয়? আমি বলছিলাম যে সাথী একতার আর চাঁদ মিনার একটা, এগুলা ভোজ বন্ধ করে দেন, আমাদের সমস্যা হইতাছে।
হ্যালো, হ্যালো, আপনারা কি শুনতে পাচ্ছেন? জি ম্যাম, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি। মিস বিগত সালের কোশ্চেনগুলো কি পাওয়া যাবে? জি, জি, পাওয়া যাবে। আপনাদের ইনস্টিটিউটে থাকার কথা। গ্রুপ থেকে দিয়ে দেওয়ার পর ওখানে ওপেন করো, ওপেন করে গ্রুপে দিয়ে দাও, জি গ্রুপে দিয়ে দাও। ইনস্টিটিউটে থাকার গ্রুপে কথা। দিয়ে দেওয়া হবে, জি, ও আপনি চেয়েছেন গ্রুপে দিয়ে দাও। গ্রুপে দিয়ে দেওয়া হবে একটা জিনিস। আচ্ছা, তারপর ওরা ঠিক আছে। দেখে যাচ্ছে বুঝছি। ওই প্রশ্ন শেষে দেওয়া আছে। আচ্ছা, কারো কোনো বুঝতে কোনো সমস্যা থাকলে আমাকে কোশ্চেন করতে পারেন। কিভাবে প্রশ্নগুলো আসলো সকাল থেকে আসতে ক্লাস পারে নেই। সেভাবে কিন্তু আমি দিয়েছি। ওই ক্লাস শেষ করে ক্লাস আমি আপনাদের রেকর্ড ক্লাসটা স্যাররাই করেছে হয়তোবা। চাইলে আমি ওখান থেকে আপনাদের রেকর্ড ক্লাসটা দিয়ে দিব এবং পিডিএফটা আজকের যে ক্লাসের পিডিএফটা ওটাও আমি দিয়ে পুলিশ দিচ্ছি। তো প্রশ্নগুলো তো ওইটা 5 মিনিট ছোট সাইড প্রশ্ন দিতে কিভাবে আসতে পারে, বড় প্রশ্ন কিভাবে আসতে পারে সেটার তো আমি নমুনা বলে দিলাম। আজকে আমি আপনাদের কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। আর আশা করি সবাই বুঝতে পেরেছেন। ম্যাম, ছোট প্রশ্নগুলো অ্যান্সার গুলো বলে দিলে ভালো হতো। ছোট প্রশ্নের অ্যান্সার গুলো একটা দিয়েছিলাম হচ্ছে কোলাজ কাকে বলে। কোলাজ হচ্ছে কাগজ কেটে বা ছিঁড়ে আহ, যে ছবি বা চিত্রকর্ম তৈরি করা হয় তাকে কোলাজ বলে। কাগজ কেটে বা ছিঁড়ে আঠা দিয়ে লাগিয়ে যে চিত্রকর্ম তৈরি করা হয় তাকে কোলাজ বলে। আরেকটা ছবি দিয়েছিলাম রং কত প্রকার। রং হচ্ছে 2 প্রকার, মৌলিক রং এবং যৌগিক রং। এবং মৌলিক রং কয়টা? মৌলিক রং 3টা, লাল, নীল, হলুদ। এটা ছোট প্রশ্ন, এভাবে বারবারই আসে। তারপরে আরো কিছু ছোট প্রশ্নের মধ্যে পড়ানোর সময় তো আমি ছোট প্রশ্ন দিয়ে দেই। তারপরে ছিল হচ্ছে এই যে কাছের জিনিস অপেক্ষা দূরের জিনিস কত ছোট হবে তার পরিমাপটা কাকে বলে সেটাকে, তার পরিমাপটা হচ্ছে অনুপাত। অনুপাতকে বলা হয়। কাছের জিনিস অপেক্ষা দূরের জিনিস কত ছোট বড় হবে ছবি আঁকার ক্ষেত্রে যেটা লাগে সেটাকে বলা হচ্ছে অনুপাত। আর ছবি আঁকার জন্য আমাদের কাছে সহজলভ্য কাগজটি কোনটি? কার্টিজ পেপার। এটা হচ্ছে ছোট প্রশ্ন। এই কয়েকটা আরো ছোট প্রশ্ন যেরকম হচ্ছে মৌলিক রং কয়টি, এটা তো বলা হলো একবার। আর বড় প্রশ্ন তুলি সম্পর্কে আসতে পারে। তুলি নিয়ে আলোচনা করো, পেন্সিল বাজারে কি কি রকম, অথবা কাগজ নিয়ে আলোচনা করো। বড় প্রশ্ন আকারে আসতে পারে। আপনারা নোটটা যখন আবার পড়বেন তখন আপনাদের এটা হয়ে যাবে। আর ছোট প্রশ্ন কয়েকটা এখানে দেওয়াও আছে। এইভাবে ছোট প্রশ্নগুলো আসবে। তারপরেও নোটটা পড়লেই বুঝে যাবেন ছোট প্রশ্নগুলোর অ্যান্সার। আপাতত এই কয়েকটা ছোট প্রশ্ন দিয়েছি আমি। আর কারো কোনো প্রশ্ন আছে? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেউ কোনো প্রশ্ন ম্যাডাম, বলতেছিলাম যে এগুলা কি আমাদের যে ক্লাস এখন শেষ এগুলো দিয়ে আমাদের কি পিডিএফ করে দেয়া হবে? পিডিএফটা অবশ্যই দেওয়া হবে। ক্লাস শেষ করে প্রত্যেকটা ক্লাসের শেষে আমি আমার যেটা পড়াবো সেই নোটটা, কারণ এখান থেকে আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। জি ম্যাম। আমি একটু পরে আপনাদের পিডিএফটা দিয়ে দেব। আচ্ছা ম্যাম, ওকে। আপনাদের টাকা পয়সা বাকি আছে। ঠিক আছে, আজকে এই ক্লাসটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। 10,000 টাকা দিয়েছিলেন, আপনি টোটাল 20,000 টাকা ফিল আপ করতে হবে। আচ্ছা, 20,000 না পারলেও আপনি কালকের মধ্যে 15,000 টাকা দিয়ে দিন। আচ্ছা, আমরা আপনার সাবমিট দিয়ে দেবো এখানে।